আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই বলে রোমান গাড়ি নিয়ে সোজা চলে গেল। সাবিয়া দেখেনি যে রোমান আমার বন্ধু। আর হ্যাঁ, একটা পরীক্ষা মানে আমাদের কলেজে এইরকম নিয়ম হয়েছে, অন্য কিছু আবার ভাববেন না। আমার আর পড়াশোনা 3 বছর আছে। তো একটু পর সাবিয়া আসলো। চলো আজ আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আমি সাবিয়ার সাথে গেলাম ক্যাম্পাসে, কিন্তু সেখানে গিয়ে শোনো, এ হলো আমার খ্যাত পিএফ। সবাই হেসে উঠল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। কি আর করব, একজন ভালোবাসার মানুষ তো। পরে তারা নানানজন নানান খাবার জিনিস আনতে দিল। মনে হয় চাকর হিসেবে আমাকে সাবিয়া এনেছে। কেমন জানি আমার কাছে এই কাজগুলো করতে খারাপ লাগে না, তাও আমার একজন ভালোবাসার মানুষ আছে তো। কিন্তু আজ একটা সমস্যা হয়েছে। তানিয়া আপু আমাকে এই করতে দেখে। আপুর সাথে দেখা করা যাবে না, তা না হলে বকা দিবে। আপুও আমার একজন আপন মানুষ, নিজের ভাইয়ের মতোই দেখে। কিন্তু আমি আপুকে এড়িয়ে চলি একটু। বেশ কয়েকদিন গেল, সাবিয়া সেই চাকরের মতো করে নানান কাজ করে নেয়। আর বাসার কথা কি বলবো, ওই যে সেদিন একটু কথা বলেছিলাম, আর আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। সামনে দেখলে এড়িয়ে চলে। এখনও তাদের অবহেলা শেষ হয়নি, সামান্য বিষয়ের জন্য ভাবতেই কান্না চলে আসে। কিন্তু কি করব, এটাই যে আমার নিয়তি। কাউকে কিছু বলতে পারিনি, এমনকি আপুকেও বলিনি। বাহিরে সব সময় হাসি খুশি থাকি, তো বুঝতে পারে না। আর হ্যাঁ, আমি বাসাতে আসলে আর বাহিরে বের হই না। কেমন করেই বা বের হব? আমি তো থাকি একটা নিচতলার রুমে, সেখানে কেউ আমাকে দেখতে আসে না। সেদিন থেকেই তো আমার উপরে আরামে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছি। থাক, আর কিছু বলতে পারবো না। অনেক কান্না আসতেছে। আপনারা বুঝেই নিন আমি কত ভালো আছি। আজকে রেজাল্ট দিবে, সেজন্য কলেজে গেলাম। গিয়ে দেখি আজও রোমান আসে নাই। ওর দাদা নাকি মারা গেছে। শুনেছিলাম আপুর সাথে গিয়েই দেখা হলো। বোনকে তো ভুলেই গেছিস। যাই হোক, দেখবো আজ রেজাল্ট কেমন করিস। আমি কিছু বললাম না। আপুর সাথে রেজাল্ট দেখতে গেলাম। গিয়ে যা দেখলাম, তাতে আমি আর আপু খুশিতে আত্মহারা। মানে আমি প্রথম, রোমান দ্বিতীয়, সাবিয়া তৃতীয়। আপু অনেক খুশি হয়েছে। সেই খুশিতে একটু পর সাবিয়া বলে, শোনো, আজ আমার বাসাতে পার্টি হবে, তোমরা সবাই আসবে কিন্তু। এই বলে চলে গেল। কিন্তু একটা বিষয় খটকা লাগলো। সবার উদ্দেশ্য করে বলো, আমাকে কেন একবারও আলাদাভাবে বলো না? হয়তো বলার প্রয়োজন মনে করেনি বা মনে নেই, এই কারণে আমাকে বলেনি। যাই হোক, আমি তাও যাব। অনেক দিন হয় ভালো খাবার খাই না। যদি আজ ফ্রিতে ভালো খাবার খেতে পারি। কি ভাবছিস রে? ভাবছি পার্টিতে যাব। তুমি যাবে তো? আমার সময় হবে না। এই বলে আপুর সাথে আড্ডা দিয়ে বাসাতে চলে আসলাম। কিন্তু রোমানের জন্য মন খারাপ। ও যদি আজ থাকতো অনেক খুশি হতো, কিন্তু নাই। আমি যেই বাসাতে আসলাম, আমার নিজের রুমে ঢুকলাম, সামনে দিয়ে ভাইয়া গেল, কিন্তু একবারও বলল না যে কেমন রেজাল্ট করেছি। আমার কি কপাল, এত ভালো রেজাল্ট করেও কেউ কোনো খবর নিল না। তাই মনের দুঃখে কান্না করতে করতে ঘুম দিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু দুপুরে কোনো খাবার জোটে না, পানি খেয়ে থাকতে হয়। শুধু সকাল আর রাতে জোটে। বিকাল 5টার দিকে ঘুম থেকে উঠলাম, তখনই মনে পড়ল আমাকে তো পার্টিতে যেতে হবে। রেডি হচ্ছিলাম, কিছু ভালো জামা কাপড় ছিল, সেগুলো পরলাম। তখনই উপরে রান্নাঘর থেকে ভালো খাবারের সুগন্ধ আসতেছিল। মনে হয় কোনো আত্মীয় আসবে। ভাবির কণ্ঠে শুনতে পেলাম তার নাকি বোন আসবে। কিন্তু এটা শুনে চিন্তাতে পড়লাম, আবার আমার সাথে খারাপ কিছু হবে না তো? যা হবে পরে দেখা যাবে। সাবিয়াদের বাসার সামনে আসলাম। অনেক সুন্দর করে সাজানো, তবে আমাদের মতো বড়লোক না, আমাদের চাইতে একটু নিচে হবে। এমন সময় মনে পড়ল, আমি কিসের বড়লোক? আমি তো একটা, না থাক। ভিতরে গেলাম। গিয়ে সাবিয়াকে দেবার মতো কিছু ছিল না। কিছু টাকা ছিল, সেটা দিয়ে একটা ফুলের তোড়া কিনে দিয়েছি। সবাই নানান রকম গিফট দিচ্ছে, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না। অনেক খারাপ লাগলো বিষয়টা। একটু সাইডে যেতেই দেখি খাবারের আয়োজন, নানান রকম খাবার, বড়লোক বলে কথা। দুপুর থেকে পানি খেয়ে আছি, অনেক খিদে লেগেছে, তাই দেরি না করে খেতে বসলাম। দেখি সবাই এসেছে আমাদের ক্লাসের। ওদিকে ধ্যান না দিয়ে খেতে শুরু করলাম। ভালো খাবার অনেক দিন পর খেলাম। খাওয়া শেষে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি এত খুশি, খেয়াল না করে একপাশে গিয়ে দাঁড়াতেই আমাকে কে যেন ডেকে নিয়ে গেল। কিন্তু সেখানে দেখতেছি কলেজের সবাই। সাবিয়া একটা জায়গাতে দাঁড়িয়ে কিছু বলবে মনে হচ্ছে।
আমাকে সাবিয়া পাশে নিল। সবাই এখানে আসার জন্য ধন্যবাদ। তবে আজ যে উদ্দেশ্যে পার্টি সেটা হলো, আমার পাশে যাকে দেখছেন সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো মনে করি আমাকে ভালোবাসার তার কোনো যোগ্যতাই নেই। তুমি কি আমাকে অপমান করতে চাও? হ্যাঁ, সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসবো? তোর সেই দিনের চর মারা রিভেঞ্জ নেবার জন্য আমি তোর সাথে নাটক করেছি, তাই তো কলেজের সবার সামনে তোকে ডাকা হয়েছে। আর তুই তো একটা ছোট লোক, তোকে কেমন করে ভালোবাসবো আমি ভাবলি কেমনে? যেদিন আমার বাবার মতো বড় লোক হতে পারবি সেদিন দেখা যাবে। এরপর সাবিয়া দারোয়ান ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমি তখনও বোবা, কানে কিছুই যাচ্ছে না। কলেজের সবাই তো হাসাহাসি করতেছিল। আমার সব ইচ্ছা শেষ। আমি এত বোকা, আগে জানতাম না। যাকে এত ভালোবাসলাম সেও এত পর করে দিল। বোবার মতো হাঁটতে হাঁটতে বাসাতে আসলাম। আমার মাথায় কিছুই ঢুকতেছে না। নিজের রুমে এসে সাবিয়ার কথা ভাবতেছি। সে কেন আমার সাথে এমন করলো? কলেজের সবার সামনে আমাকে অপমান করলো। আমার মান সম্মানের কথা একবারও ভাবলো না। সত্যি বলতে ভুলটা আমার। আমি যদি সেখানে খাবার লোভে না যেতাম তাহলে অপমান করতো না। কী করব বলেন? এটাই যে আমার কপালে আছে। যাকে ভালোবেসেছিলাম সেও নাটক করেছে। তাকে কিছু বলতে পারলাম না। রুমে শুয়ে আছি, তখনই কে যেন দরজাতে নক করতেছে। কিন্তু আমার রুমে তো কেউ আসে না। কে আবার আসলো? আজ এত বড় ভাগ্য। রুমের দরজা খুলতেই দেখি ভাবির বোন। তাকে দেখে আমার কলিজা শুকে গেল। সে আবার আজ আমার সাথে কোনো কিছু করবে না তো? কি খবর? একদিনের মিথ্যাতে এই অবস্থা? অযথা আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু খারাপ হবে। সেটা পরে দেখা যাবে। বলো, তুমি আমাকে ভালোবাসবে কি না? আমি কোনো দিন আপনার মতো বেয়াদব মেয়েকে ভালোবাসবো না। আমি একজনকে ভালোবাসি। ও তাই? দাঁড়া, আমি বেয়াদব, দেখ তাহলে কি করি। মিম আমার রুমের ভিতরে আসলো। এসে দরজা লাগিয়ে দিয়ে চিল্লাতে চিল্লাতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই আপনি এমন চিল্লাচ্ছেন কেন? দেখ তোর অবস্থা আমি কি করি। আমি বুঝে গেলাম আজ থেকে আমার আর এই বাড়িতে থাকা হবে না। এর চিল্লানি এতক্ষণ আমার বাসায় সবাই শুনেছে। আমার আর কিছু করার নেই। আমাকে আজ সব কিছু সইতে হবে। একটু পর দেখি দরজাতে কেউ ধাক্কা দিচ্ছে। মিম গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখি ভাইয়া, ভাবি, বাবা, মা সবাই এসেছে। মিম ভাবির কাছে গিয়ে দাঁড়ালো। এখানে কি হয়েছে মিম? আপনার ভাই আমাকে দরজা দিয়ে জোর করে কিস করতে চাইছিল। এ কি মেয়ে বাবা, এত মিথ্যা কথা বলে? তোর মতো খারাপ ভাই থাকা মানে আমাদের সব মান সম্মান শেষ। তোকে আজ উচিত শিক্ষা দিব। কি আর করার, নীরবে সব সইতে হবে। কিছু করার নাই। আমার কথা যে কেউ আর শুনবে না। এই বেয়াদবটাকে আজ এমন শিক্ষা দেব যাতে কোনোদিন আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। এই বলে ভাইয়া বাবা আমাকে ইচ্ছা মতো মারতে থাকে। আমার সামনে দাঁড়িয়ে থাকা মা একটি বারও বারণ করলো না। কেউ আমার কথাটা একবারও শুনলো না। আমাকে মেরে অজ্ঞান করে চলে গেল। পড়ে রইল নিথর দেহ। আমি আজ ভেবেই নিয়েছিলাম আমার সাথে এমন কিছু একটা হবে, সেটাই সত্যি হলো। আমি রুমে একা পড়ে রইছি, দেখার কেউ নাই। এখন ভোর 4টা বাজে। প্রায় 8 ঘন্টা পর জ্ঞান ফিরে এলো। যেখানে পড়েছিলাম সেখানে পড়ে আছি। কেউ একটি বারও দেখতে এলো না। তাই সিদ্ধান্ত নিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে আমার কোনো দাম নাই সেখানে আমি কেন পড়ে নিজের জীবন শেষ করব? তাই আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমার তো যাবার কোনো জায়গা নাই। যেখানে যাব সেখানেই সবাই এমন করবে। তা বাদে আমার কাছে একটা টাকাও নাই। যাই হোক আমি চলে যাব, কিন্তু আমার শরীরের যে অবস্থা হাঁটাই মুশকিল। তাও চলে যাব। যাওয়ার আগে 3 জনের নামে 3টা চিঠি লিখে রেখে গেলাম। একটা সাবিয়ার জন্য, বাবা মা ভাইয়ার জন্য। চিঠিগুলো আমার বিছানার উপর তাদের দেওয়া মোবাইলের উপর রেখে গেলাম, যদি কোনোদিন চোখে পড়ে। আর সাবিয়ারটা পোস্ট অফিসে দিয়ে গেলাম। এখন ভোর 5টা। কেউ ঠিকভাবে ওঠেনি। আমি শুধু একলা হাঁটতেছি। কোনো দিক দিয়ে কোন দিকে যাচ্ছি কিছুই জানি না। আর আসার সময় কিছুই নিয়ে আসিনি। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর দেখি তানিয়া আপু আমার সামনে। আমার অবস্থা দেখে আপু আমার কাছে ছুটে আসলো। কিন্তু আপু আমাকে দেখলো কেমনে? মনে হয় সকালবেলা জগিংয়ে বেরিয়েছে। আপু আমার কাছে এসে দাঁড়াতেই, কি রে শিহাব, তোর এই অবস্থা কেন? আমি কিছু বলতে পারতেছি না। মায়ের খাবার পর থেকে গায়ে কথা বলারও জোর নাই। কষ্ট করে হেঁটে চলে আসলাম।
আমি কিছু বলতে না পেরে সোজা অজ্ঞান হয়েছি। কিছু বলতে পারলাম না আপুকে। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম একটা সাজানো গোছানো রুমে, আর গায়েও একটু ব্যথা কম। কিন্তু আমি কই? একটু পর দরজাতে তাকিয়ে দেখি আপু আর তার সাথে দুইজন লোক আসলো। মনে হয় মা বাবা। কি রে, কেমন আছিস? ভালো, কিন্তু আমি এখানে কেন? তুই আমাদের বাসার সামনে এসে জ্ঞান হারাস, তারপর তোকে এখানে আনি। কিন্তু তোর গায়ে এগুলো কিসের দাগ? কিছু না আপু। বাবা, তোমার আপু কিন্তু অনেক চিন্তায় আছে। বলো, এগুলো কিসের দাগ? থাক বাবা, আমি যদি ওর আপু হতাম তাহলে সত্যিটা বলবে। আসলে আপু, তারপর সব খুলে বললাম। কিন্তু আপু কান্দে কেন? সাথে তার বাবা মাও। আপু কান্দো কেন? আর আমাকে চলে যেতে হবে? কই যাবি আর কার কাছে যাবি? হ্যাঁ, যেদিকে দু চোখ যাবে। তুই কোনোখানেও যাবি না। তুই আজ থেকে আমার নিজের ভাইয়া হয়ে এখানে থাকবি। শোনো শিহাব, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। তুমি আমার ছেলে। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের কাছে কেন যাবে বলো? শোনো বাবা, তোমাকে যে তোমার বাবা ভাই মিথ্যা কথা শুনে এমন করেছে, তোমাকে অবহেলা করেছে, তাদের সবাইকে শিক্ষা দিতে হবে। তোমরা আমার ভাইটাকে কি খাবার দিবে না? দেখতে পাচ্ছ না, না খেয়ে আছে। আমি তো ভুলেই গেছি। চলো সবাই। আমি এতক্ষণ কিছুই বলতে পারি নাই, তাদের কথা শুনছিলাম। এই দুনিয়াতে তাহলে এইরকম মানুষও আছে যারা কিনা আমার মতো অসহায় ছেলেকে এইভাবে কাছে টেনে নেয়। খাবার খেয়ে আপু আমাকে রুমে নিয়ে আসলো। আচ্ছা, তুই কি এত বোকা যে নীরবে সব সয়ে গেলি? কি করব বলো, তারা যে ছিল টাকাওয়ালা, আমি তো সাধারণ হয়ে গেছি। বুঝলাম, কিন্তু সাবিয়া? আমি আপুকে সব খুলে বললাম। আপুকে খেয়াল করে দেখলাম সে কিছুটা রাগান্বিত হয়েছে। তোকে আজ যারা এইভাবে অপমান অবহেলা করেছে, তুই তাদেরকে তার পাল্টা জবাব দিবি। কিভাবে আপু?